তো দেখো, এই জায়গায় হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণী বিভাগের ব্যাপারে, মানে এখানে হিস্টোরিটা দিছে কিভাবে হচ্ছে আমরা আমাদের যে পর্যায় সারণীটা আছে ওইটা পাইলাম। এইটার পুরা ইয়াটা লিখছে এই জায়গায়, যে আগের পর্যায় সারণী আলাদা ছিল আর আধুনিক পর্যায় সারণী আলাদা, এগুলো কিভাবে ইয়া হচ্ছে এখানে লিখছে, এগুলো just বাংলা কথা। আধুনিক পর্যায় সারণীতে মৌল আছে টোটাল 118টা। জি টোটাল 118টা মৌল আছে। ওগুলাকে আবার চারটা ভাগে ভাগ করছে, একটা হলো এস ব্লক, একটা হলো পি ব্লক, একটা ডি ব্লক, একটা এফ ব্লক। এগুলোর মানে মানে কি, এগুলো হচ্ছে এই জায়গায় দেওয়া। ব্লক গুলার একটা ইয়ে আছে যে এস এর ইয়ে হচ্ছে শার্ট থেকে আসছে, পি আসছে হচ্ছে প্রিন্সিপাল থেকে, সেগুলো এখানে লিখা, এগুলো জাস্ট বেসিক কথা। তারপরে এর হচ্ছে 7টা পর্যায়ে 9টা গ্রুপ আছে, গ্রুপ গুলাকে হচ্ছে 0 1 2 3 রোমান সংখ্যায় প্রকাশ করি। দেন হচ্ছে আহ, এই জায়গায় এই জায়গাটা এগুলো আমরা পরেও দেখছি, তো এই এই জায়গাটা লাগবে না। তো এখানে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে শ্রেণীবিভাগ, এটাও লাগবে না। তো ডিরেক্টলি আসি এস ব্লক মৌলে। দেখো, এস ব্লক মৌল কারা? যেসব মৌলের শেষ ইলেকট্রনটা এস কক্ষপথে প্রবেশ করে। চ্যাপ্টার 2 তে পড়ছো এস কোনটা। তো এদের ইলেকট্রন বিন্যাস হয় হচ্ছে NS1 অথবা NS2 এর মতো। যেমন আমি যদি হাইড্রোজেনের কথা বলি, হাইড্রোজেনের ইয়া হচ্ছে 1, পারমাণবিক সংখ্যা 1, মানে আমি এটাকে লিখতে পারি 1s1, ওয়ান। লিখতে পারি। জি ভাই। দেন আমি যদি সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়ামের হচ্ছে কত, 11। 11, এটাকে আমি লিখতে পারি 1s2, 2s2, টু এস টু পি 2p6, সিক্স থ্রি এস ওয়ান। 3s1। আমি ম্যাগনেসিয়ামের কথা লিখতে পারি, ম্যাগনেসিয়ামের হচ্ছে 12, ম্যাগনেসিয়ামে লিখবো 1s2, 2s2, 2p6, টু পি থ্রি এস 3s2। টু। তো তুমি এস ব্লক, মানে দেখো এগুলোর প্রত্যেকটারই শেষ ইলেকট্রনটা এস এ ঢুকে, সেগুলো সবগুলো এস ব্লক মৌল। এখন তাইলে এস এ ঢুকার জন্য দেখা যাবে তুমি যতগুলো এস ব্লক মৌল আছে, তুমি ওগুলাকে যদি জেনারেলাইজ ভাবে লিখতে চাও, দেখবা ওদের শেষের ইলেকট্রন বিন্যাসটা হয় NS1 হবে অথবা NS2 হবে। সেজন্য এখানে ডিরেক্টলি বলতেছে যে এইসব ইয়ার সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস হয় NS1 অথবা NS2। পর্যায় সারণীতে গ্রুপ 1 বা যেটাকে রোমান সংখ্যা 1A বলে, আর গ্রুপ 2 যেটাকে রোমান সংখ্যা 2A বলে, এই দুইটা এই দুইটার দেখো, দুইটা মৌলের 13টি মৌল, আর গ্রুপ 18 এর হিলিয়াম এস ব্লক মৌলের অন্তর্ভুক্ত। এখন এস ব্লক মৌলে টোটাল 14টা মৌল আছে। কোনটা কোনটা, ধরো আমি পর্যায় সারণীতে যদি যাই, কোথায় পর্যায় সারণী, দেখো এটা আমার পর্যায় সারণী, আমি এগুলো সব মুছে দিলাম। দেখো এই জায়গায় প্রথম 1 নাম্বার গ্রুপটাকে বলি হচ্ছে 1A, দেখতে পাচ্ছ। জি ভাই। 2 নাম্বার গ্রুপটাকে বলি হচ্ছে 2A, দেখো 1A 2A, এরপরে কিন্তু 3A শুরু হয় নাই, এরপরে শুরু হয়েছে 3B। জি 1A 2A, 3A কোথায়, 3A হচ্ছে এই যে গ্রুপ 13 থেকে, 3A 4A 5A 6A 7A, দেখতেছো লাস্টেরটা 0। জি ভাই। সো 1A 2A, দেন একদম গ্রুপ 13 তে যায় 3A, আর মাঝখানে গুলা বি, 3B 4B 5B 6B 7B। এই জায়গায় আবার এক্সেপশনাল, এই তিন, এখানে আবার কোনো বি নাই, এই তিনটা মিলে হচ্ছে এই তিনটা গ্রুপই হচ্ছে 8 গ্রুপ, VII। দেখো, গ্রুপ নাম্বার 8, গ্রুপ নাম্বার 9, গ্রুপ নাম্বার 10, তিনটাকেই রোমান সংখ্যায় 8 দিয়ে প্রকাশ করতেছে। এন্ড দেন দেখো এখানে 3B থেকে শুরু হয়েছিল, তাহলে 1B 2B কোথায়, এই যে 1B 2B। তো আমার ইয়াটা হচ্ছে 1A 2A 3B 4B 5B 6B 7B, দেন 8 8 8 1B 2B, দেন 3A 4A 5A 6A 7A 0। সিরিয়ালি টোটাল 18টা গ্রুপ, দেখতে পাচ্ছ। জি জি ভাই। তো এখন আমার এস গ্রুপ কোনটা কোনটা, গ্রুপ A আর 2, কি বলে 1A আর 2A,
মানে একটু এইটা 18 আর আর একটা। এইটা। দেখো মৌল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এই সাতটার শেষ কক্ষপথ হচ্ছে NS1। জি। আর একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই ছয়টার হচ্ছে NS2। তাহলে টোটাল হলো 13টা। আরেকটা কোনটা? আরেকটা হচ্ছে এই যে গ্রুপ 18 এর হিলিয়াম। 18 নাম্বার। হিলিয়ামের কত? হিলিয়ামের হচ্ছে দুইটা থাকে, সো এটা 1s2। ও গ্রুপ 18-তে আছে, কিন্তু ও একটা এস ব্লক মৌল, সো একটু সাইডে সরে আছে। বুঝছো? ওকে নিয়ে 14টা। জি ভাই। বাম সাইডে গ্রুপ নাম্বার 1 আর গ্রুপ নাম্বার 2 তে আছে 13টা। আর গ্রুপ 18-তে হিলিয়ামকে ধরলে হয় হচ্ছে 14টা। টোটাল 14টা এস ব্লক মৌল। হুম, দেখো টোটাল 14টা এস ব্লক মৌল। দেখো জি। মধ্যে হাইড্রোজেন থেকে রেডিয়াম পর্যন্ত অবস্থিত, এটা বলছি। মানে এখানে এটা আবার লিখছে। দেন দেখো এস ব্লক মৌল দুই ধরনের, একটা হচ্ছে ক্ষার ধাতু। ক্ষার ধাতু হচ্ছে কারা? যারা হচ্ছে গ্রুপ 1-এ থাকে। আর একটা হলো মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু হচ্ছে যারা গ্রুপ 2-এ থাকে। এদেরকে এই এই নামে ডাকা হয়। তো দেখো এস ব্লক মৌলের মধ্যে যেগুলা সর্ববহিস্থ স্তরে NS1 ধরনের থাকে, তাহলে তারা হচ্ছে ক্ষার ধাতু বা অ্যালকালি ম্যাটার। যেমন এরা এরা কি করে? এরা হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার তৈরি করে, দেখে দেখে ক্ষার ধাতু বলে। সেম ভাবে গ্রুপ 2 এর যারা আছে এদেরকে বলে মৃৎক্ষালী ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটাল। এরা সক্রিয়, তবে ক্ষার ধাতুর চেয়ে সক্রিয়তাটা একটু কম। মানে এরাও সেম ভাবেই পানির সাথে বিক্রিয়া করবে, কিন্তু ওদের থেকে সক্রিয়তা একটু কম। দেখো বিক্রিয়া করে ক্ষারক তৈরি করে। এদের অক্সাইড মৃত্তিকার উপাদান হিসেবে পাওয়া যায়, দেখে এদেরকে মৃৎক্ষার বলে। তো প্রথমত ক্ষার ধাতু পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। মৃৎক্ষার ধাতুও পানির সাথে বেশ তীব্রভাবে বিক্রিয়া করে, কিন্তু এদের তীব্রতা ওদের থেকে একটু কম। সেকেন্ডলি, মৃৎক্ষার ধাতুর অক্সাইড গুলা মাটিতে পাওয়া যায়, দেখে এদেরকে মৃৎক্ষার বলে। মানে মাটি থেকে মৃৎটা আসছে, দেখে এদের নাম রাখছে মৃৎক্ষার ধাতু। এখানে এইটুকুই জানার বিষয়। বুঝছো? জি ভাই। এখানে দেখো বিক্রিয়াটা দিছে, পানির সাথে বিক্রিয়া করে কি হবে? সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে কস্টিক সোডা তৈরি করে। আর ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষারক তৈরি করে। দেন এখানে হচ্ছে আবার ভেঙে দেখাইছে পর্যায়ে আলাদা ইয়া করে। দেখো হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম সবগুলার ইলেকট্রন বিন্যাস দেখাইছে। এখানে দেখো ইলেকট্রন বিন্যাসে একটা যেটা ইয়া করা যায়। আমরা তো হচ্ছে গ্রুপ 18 এর মৌলগুলা জানি। তুমি চাইলে শর্টকাটে ইলেকট্রন বিন্যাস লিখতে পারো। যেমন ধরো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কিন্তু এটা না। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2, 2s1 এরকম। কিন্তু 1s2 আবার কার ইলেকট্রন বিন্যাস? হিলিয়ামের। হিলিয়াম হিলিয়ামের। একটা কি নিষ্ক্রিয় ধাতু, গ্রুপ 18 মৌল। তো এদের তো এরা কারোর সাথে কোনো বিক্রিয়া করে না, দেখে এদেরকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে লিখতে পারি। তো এটার মানে হচ্ছে এখানে একটা 1s1 আছে, 1s2 আছে। তো এটা শর্টকাটে লেখা যায়। মানে লিথিয়াম মানে হচ্ছে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস প্লাস একটা 2s1। এরকমই দেখো সোডিয়ামেরটা লিখছে নিয়নের ইলেকট্রন বিন্যাস প্লাস একটা 3s1। এভাবে শর্টকাটে লেখা যায়। এটা এখানে দেখাইছে। এখানে কি বলছে? এটা লাগবে না। এখানে দেখো জিনিসগুলো সুন্দর। এগুলো আমরা সামনে আরো দেখবো, এখনো বাকিগুলো দেখি নাই। এখানে কিছু এক্সেপশনের ব্যাপার বলছে, যেমন হিলিয়াম একটা এস ব্লক মৌল, যদিও এর পাশে থাকে। তারপরে তোমার এস ব্লক মৌল টোটাল 14টা, পি ব্লক মৌল টোটাল 36টা, এফ ব্লকে টোটাল 27টা আছে। দেন তোমার এখানে জেনারেলাইজ কিছু কথা লেখা আছে। দেন জায়গায় আর কিছু বলার আছে? ওকে, এটা মনে রাখার একটা উপায় আছে। আমার মাথায় আসলো মাত্র। ধরো তোমাকে যদি তোমার যদি এই যে হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম কারা এস ব্লক মৌল এটা মনে না থাকে, তুমি কিভাবে মনে রাখবা? তুমি মনে রাখবা উম, আমরা যেভাবে করতাম, আমরা এইভাবে মনে রাখতাম। হাই লিনাকে রুবি সাজালো ফ্রান্সে। হাই হাই লিন। লিনাকে রুবি সাজালো ফ্রান্সে।
হাই লিনাকে হাই লিনা রবি কে? হাই লিনা, লিনা একজন নাম ধরো। হাই লিনা কে রুবি সাজালো ফ্রান্সে। দেন এটা মনে রাখতাম আমরা, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এভাবে মনে রাখতাম আর কি। এরকম হচ্ছে মানে আরো অনেক, একসাথে এত কিছু মনে রাখা একটু টাফ, তো দেখে হচ্ছে আমরা ছন্দ দিয়ে মনে রাখার ট্রাই করতাম। জি ভাই। ঠিক আছে, মনে পড়লো তাই বললাম। দেন দেখো পি ব্লক মৌলে আসি। পি ব্লক মৌল সেম সেম, প্রতিনিধিত্ব মৌলগুলোর মধ্যে যেগুলো সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করে তাদেরকে পি ব্লক মৌল। সংজ্ঞা একদম ইজি। এই ব্লক মৌলগুলোর সংজ্ঞা ডিরেক্টলি বলবা যে হচ্ছে মৌলগুলোর যেইগুলোর সর্ববহিস্থ স্তরে শেষ ইলেকট্রনটা হচ্ছে পি অরবিটালে যায় তারা পি ব্লক, এস অরবিটালে গেলে এস ব্লক, ডি অরবিটালে গেলে ডি ব্লক, এফ অরবিটালে গেলে এফ ব্লক। যে এক এক সংজ্ঞা দিয়ে সব হবে। তাহলে এদের শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস কেমন হবে? এদের হবে NS2 NP 1 থেকে 6। NS2 কেন? টু, কারণ ভাইয়া হচ্ছে NS1 হইতে পারে এস না? NS1 হইলে শেষ কক্ষপথে, তাহলে তো পি অরবিটালে যাবেই না। এস কেন? অরবিটাল পূর্ণতা অর্জন করার পরে তারপর তো পি অরবিটালে যাবে। কেন অর্ধপূর্ণ হইতে পারে না? মানে ধরো সেক্ষেত্রে ভাই NS1 NP3 হইতে পারে না? NS না ভাই, সেক্ষেত্রে যদি পি যদি কেন? আবার হচ্ছে, কেন হইতে পারে না? হ্যাঁ এক্সেপশনাল ক্ষেত্রে শুধু কপারের 29 এই আর হচ্ছে 24, এই দুইটা ক্ষেত্রে এখানে এক্সেপশনাল হচ্ছে ইলেকট্রন কি এস এ আগে ঢুকে নাকি পি তে আগে ঢুকে? এসে আগে ঢুকে। কেন? কারণ হচ্ছে এর শক্তি স্তরের যেটা কম, সেখানে আগে ইলেকট্রন শক্তি প্রবেশ কম করে। কেমনে হয়? এন প্লাস এল, এইটা হচ্ছে এটার মাধ্যমে আমরা হচ্ছে শক্তি স্তর বের তাইলে করতে পারবো। এইটার N+L কত আর এইটার N+L কত? এটা হচ্ছে 4, আর কোনটার 4? 3s এর 4 আর 3s এইটার 4 আর এটার? 5। এখানে ভুলটা করলাম। এস মানে হচ্ছে 0, মানে 3। ও সরি সরি, 0 0, এটা এটা হচ্ছে 3 3 আর আর এটা এটা 4। হচ্ছে 4। তো এর শক্তি কম, প্রথমে হচ্ছে ইলেকট্রন প্রথমে ওকে পূর্ণ করবে, তারপরে পিতে আসবে। দেখে আমার এইটা হয় না। তো তুমি পি অরবিটালের যতগুলা মৌলই নাও প্রত্যেকটারই এস অরবিটাল ফিল থাকে। অ্যান্ড পি অরবিটালে 1টা থেকে 6টা পর্যন্ত, মানে একদম লোয়েস্ট থেকে হাইয়েস্ট পর্যন্ত থাকতে পারে। তো ওদের ইলেকট্রন বিন্যাস এরকম। এখানে উদাহরণ একটা হিসেবে দুইটা দেখাইছে। ক্ষেত্রে, একটা দুইটা ক্ষেত্রে শুধু ব্যতিক্রম আছে আর কি। ব্যতিক্রমে তুমি এসে ব্যতিক্রম পাবা না। এই হ্যাঁ জায়গায় এসে তুমি ব্যতিক্রম আছে, তুমি তুমি পি এসে অরবিটালে পি ব্যতিক্রম পাওয়া এর যাবে। মধ্যে ব্যতিক্রম পাবা না। ব্যতিক্রম আসবে যখন তোমার ডি অরবিটাল থাকবে। জি জি। বুঝছো? ডি অরবিটালে সব যত ধরনের ঝামেলা দেখবে এই চ্যাপ্টারে সব হচ্ছে ডি অরবিটাল রিলেটেড। এস আর পি নিয়ে কোনো ঝামেলাই নেই। আর এফ অরবিটাল অনেক কমপ্লেক্স, এফ অরবিটালে আমরা যাবোই না। বুঝছো? তো এখানে দেখো পি জি অরবিটাল কোনগুলা। পি অরবিটাল হচ্ছে গ্রুপ 13, 14, 15, 16, 17, 18, মানে একদম শেষের গ্রুপগুলা। আমি যদি আবারও পর্যায় সারণীতে যাই, দেখো এই যে 3 এ, 4 এ, 5 এ, 6 এ, 7 এ আর 0, মানে 18 গ্রুপ যেটা, এগুলো হচ্ছে আমার পি অরবিটাল, মানে একদম এই সাইডের গুলা। তাহলে এখানে কয়টা মৌল আছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6 6 36টা। হ্যাঁ 36টা। তো দেখি পি অরবিটাল 36টা থাকবে। আর হিলিয়াম তো এস অরবিটাল, তো ও তো বাদ। তাহলে এই জি 36টা মৌল হচ্ছে আমার পি অরবিটাল, পি পি মৌল।
গ্রুপ 13, 14, 15, 16, 17, 18। এটা হচ্ছে আমার পি অরবিটাল মৌল। তো আবার আসি পি অরবিটালে। দেখো এখানে আবারও বলছে যে গ্রুপ 13, 14, 15, 16, 17, 18 টোটাল হিলিয়াম বাদে টোটাল 36টা মৌল। এখানে কিন্তু লিখে দিচ্ছে হিলিয়াম ব্যতীত, কারণ হিলিয়ামকে তুমি অলরেডি এস ব্লকের ভিতরে ধরছো। জি ভাইয়া। ওকে, দেন দেখো এখানে কি বলছে। এখানে আবারও স্পেসিফিকলি আসতেছে যে পি ব্লক মৌলগুলোর মধ্যে NH2 NP5 যারা, দেখো NH2 NP6 যারা, এরা হচ্ছে নিষ্ক্রিয় মৌল 18 নাম্বার, রাইট? NP6, জি ভাইয়া। NP6 মানে পুরা পি অরবিটাল ফিল, মানে এরা একদম 18 নাম্বার গ্রুপের। NP5 মানে এরা 17 নাম্বারের হ্যালোজেন গ্রুপ। NP6 মানে হচ্ছে এরা 16, কি বলে NP4। তো এখানে দেখো NP5 নিয়ে বলতেছে। NP5 কাদের থাকে? হ্যালোজেন গ্রুপগুলোর, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, গ্রুপ নাম্বার 17। দেন হচ্ছে গ্রুপ নাম্বার 16তে যারা থাকে ওরা হচ্ছে অক্সিজেন, সালফার, সিলিকন, এরা হচ্ছে চ্যালকোজেন নামে পরিচিত। তো গ্রুপ 16কে হচ্ছে চ্যালকোজেন বলা হয়, এটা স্পেসিফিকলি আরো দেখবা সামনে। তো গ্রুপ 17কে হ্যালোজেন বলা হয়, গ্রুপ 17কে হ্যালোজেন নামে ডাকা হয়, গ্রুপ 16কে চ্যালকোজেন নামে ডাকা হয়। তাহলে প্রত্যেকটারই একটা কারণ আছে, এখানে জাস্ট এক কথাই বলতেছে। তো আমার শেষের গুলা হচ্ছে গ্রুপ 18 গুলা নিষ্ক্রিয় মৌল, গ্রুপ 17 গুলাকে বলি আমি হ্যালোজেন, গ্রুপ 16 গুলাকে বলি আমি চ্যালকোজেন। চ্যালকোজেন শব্দের অর্থ দিয়ে দিচ্ছে, দেখো চ্যালকোজেন শব্দের অর্থ হচ্ছে আকরিক উৎপাদনকারী। এই গ্রুপের মৌলগুলোর বহিষ্ঠ শক্তি স্তরের কাঠামো হচ্ছে এরকম। এই গ্রুপের এরা প্রধানত আকরিক গঠন করে। তো চ্যালকোজেন যারা, এদের নাম রাখছে কারণ ওই মৌলগুলো মোটামুটি আকরিক গুলাতে পাওয়া যায়, মোটামুটি সব আকরিক গুলাতেই পাওয়া যায় দেখে এদের নাম হচ্ছে চ্যালকোজেন। দেন গ্রুপ 15 দেখো, গ্রুপ 15কে আবার বলতেছে নিকটোজেন নামে পরিচিত। এদের কাঠামো কেমন হয়? sp3 হয়। তো আমি যদি পর্যায় সারণীতে যাই, তো লাস্টের এরা হচ্ছে নিষ্ক্রিয় মৌল, একদম শেষের, একদম একদম শেষের এরা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এরা হচ্ছে হ্যালোজেন, এরা হচ্ছে কি চ্যালকোজেন। আর গ্রুপ 15 নাইট্রোজেন, ফসফরাস, এরা হচ্ছে নিকটোজেন। বুঝছো কি বলছে? প্রত্যেকটা জি গ্রুপের ভাইয়া। একটা আলাদা নাম আছে, যেমন আমরা এদেরকে বলতেছিলাম ক্ষার ধাতু, এদেরকে বলতেছিলাম মৃৎ ক্ষার ধাতু। সেম ভাবে এরা নিষ্ক্রিয় মৌল, এরা হচ্ছে হ্যালোজেন, এরা চ্যালকোজেন, এরা নিকটোজেন। তাহলে 2 মার্কের প্রশ্ন আসে, তখন লিখতে হয় যে চ্যালকোজেন কাদের বলে, গ্রুপ 16 মৌলগুলাকে চ্যালকোজেন বলে। এর অর্থ হচ্ছে আকরিক উৎপাদনকারী, এদেরকে আকরিকে পাওয়া যায়, এদের কাঠামো হচ্ছে এরকম। দেন দেখো নিষ্ক্রিয় গ্যাস, গ্রুপ 18 বা গ্রুপ 0, একদম লাস্টের গ্রুপ। এরা স্বভাবত নিষ্ক্রিয় থাকে, এরা মূলত নিষ্ক্রিয় গ্যাস। এদের সর্বশেষ শক্তি স্তর পুরোপুরিভাবে পূর্ণ থাকে, বিন্যাস হয় এরকম। ব্যতিক্রম হিলিয়াম, ওর বিন্যাস হচ্ছে একটু আলাদা হয়। হিলিয়ামে 1s2 থাকে, বাট ও তো নিষ্ক্রিয়, তো ওর বিন্যাসটা একটু আলাদা হয় দেখে ওটাকে আলাদাভাবে মেনশন করছে যে ওটা একটা ব্যতিক্রম। সো এদের বহিঃস্থ শক্তি স্তরের দ্বিত্ব বা অষ্টক পূর্ণ থাকায় এই মৌলগুলো অনেক সুস্থিত এবং রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়। এদের বহিঃস্থ শক্তি স্তরের দ্বিত্বটা শুধুমাত্র হিলিয়ামের জন্য প্রযোজ্য, যে ওদের 2টা ইলেকট্রনই পূর্ণ থাকে, এন্ড বাকিগুলোর ক্ষেত্রে অষ্টক পূর্ণ থাকার কারণে এরা অনেক সুস্থিতিশীল থাকে এন্ড রাসায়নিকভাবে নিষ্ক্রিয় থাকে, এরা কোনো বিক্রিয়া অংশগ্রহণ করে না। তো এরা এই জন্য বলতেছে। এটা আমরা কোথায় ব্যবহার করি? এটা অনেক সময় এমসিকিউ তে আসে, নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার। তো এখানে যে পার্ট গুলা লাগে, না, থামো। উম, এই যে গভীর সমুদ্রে ডুবুরি এবং হাঁপানিকরণ শ্বাসকর্যে হিলিয়াম ও অক্সিজেনের মিশ্রণ ব্যবহার করে। দেন নিয়ন, নিয়ন হচ্ছে নিয়ন বাতিতে ইউজ করা হয়। এটা আসে বৈদ্যুতিক বাল্বে, আর্গন গ্যাস ব্যবহার করা হয়। ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে জেনন ব্যবহার করা হয়, এটাও লাগে। হ্যাঁ, ক্রিপ্টনে এই জিনিসগুলা এমসিকিউ আকারে আসে, যে কোথায় কি, মানে এখানে কোনটা ব্যবহার করা হয়, আর্গন ইউজ করা হয় কোথায়, এগুলো এমসিকিউ এলাকায় আছে। তো এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আসলে ডি ব্লক মোড, এগুলো একদম জেনারেলাইজ ভাবে আগাচ্ছে। এরপরে যখন হচ্ছে দেখবা বৈশিষ্ট্য ভেঙে ভেঙে করতেছে, তখন ওইটা আরো আরো মানে স্পেসিফিকলি তোমার বিক্রিয়াতে চলে যাবে। তো ডি ব্লক মৌল কারা? যাদের শেষ কক্ষপথে ইলেকট্রনটা ডি ব্লকে যায় তারা। দেন ডি ব্লকের মধ্যে আবার হচ্ছে ইয়ে আছে, দেখো প্রথমে সংজ্ঞা দিছে, যারা ডি অরবিটাল প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে।
ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস কেমন হয়? এইরকম হয়। এটা মানে কি? কোনটা ভাইয়া? ইলেকট্রন বিন্যাসটা বুঝাও। ও, এক্ষেত্রে হচ্ছে প্রথমে এ- হুম, দেখো এই জায়গায় দুই জায়গায় কিন্তু ভ্যারিয়েশন হচ্ছে, এসেও ভ্যারিয়েশন হচ্ছে, ডিতেও ভ্যারিয়েশন হচ্ছে। জি, এই জায়গায় তোমার সেটাই। সেই এক্সেপশনটা আসে। এই জায়গায় শেষ কক্ষ মানে শেষ শক্তি স্তর কিন্তু হচ্ছে এনএস, হ্যাঁ, জি কিন্তু আমার তো কিন্তু শেষ ইলেকট্রনটা প্রবেশ করে হচ্ছে ওইটার আগেরটাতে, দেখে n-1d লিখা। মানে তোমার যদি 5টা শক্তি স্তর থাকে, এন এর ভ্যালু হচ্ছে 5, কিন্তু ডি অরবিটাল হবে হচ্ছে যেটাতে তোমার ঢুকবে ওটা হবে 4d, সেজন্য n-1 লিখা। জি তো এদের ইলেকট্রন বিন্যাস হয় n-1, d1 থেকে 10, মানে ডি অরবিটাল যে কোনো হইতে পারে, এন্ড এনএসও 1 থেকে 2 হবে। এটা পূর্ণও থাকতে পারে, অর্ধপূর্ণও থাকতে পারে। এটা ডিপেন্ড করে তোমার সেই এক্সেপশনের উপর। কোনো গুলাতে দেখা যায় অর্ধেক পূর্ণ করে এইদিকে অর্ধেক পূর্ণ করতে চায় বা পুরাপুরি পূর্ণ করতে চায়, যেন আমার কাঠামোটা অনেক সুস্থিতিশীল হয়, যেগুলো আমার এক্সেপশনাল আমি দেখি। জি ডি এস থেকে একটা ইলেকট্রন নিয়ে অর্ধপূর্ণ হুম, বা পূর্ণ তুমি তুমি করা যায়। ইলেকট্রন বিন্যাস গুলো দেখছো যে এভাবে চেঞ্জ হচ্ছে, তো ওই জিনিসটা এখানে অ্যাকচুয়ালি হয়। তো তোমাকে এই জেনারেল ইলেকট্রন বিন্যাসটা মনে রাখতে হবে। দেন এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট ওটা হচ্ছে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল কারা? ডি ব্লক মৌলগুলোর মধ্যে যেগুলোর স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ, অথবা একদম ডিরেক্টলি বললে D1 থেকে 9 থাকে, তাহলে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। এখানে মেইন কথা হচ্ছে ডি ব্লক মৌল কারা প্রথমত। দেখো প্রথম গ্রুপ 1-2 তো এস ব্লক মৌল, 13 থেকে 18 হচ্ছে পি ব্লক, তাহলে মাঝখানের গুলা হচ্ছে ডি আর এফ, জি মাঝখানের সবগুলা আবার না। এই যে এই পার্টে ল্যান্থেনাইড সিরিজ আর অক্টিনাইড সিরিজ বাদ আছে। ল্যান্থেনাইড আর অক্টিনাইডের যে ব্যাপারটা, এই একটা পজিশনে এই প্রত্যেকটা মৌল অবস্থিত, বুঝছো? এই একটা পজিশনে এই পুরা ল্যান্থেনাইড সিরিজটা আছে, আর প্রত্যেকটারই জি গ্রুপ হচ্ছে 3, পর্যায় হচ্ছে 6। সেম ভাবে এই একটা পজিশনে এই পুরা অ্যাক্টিনাইড সিরিজটা আছে, এদের প্রত্যেকেরই পর্যায় হচ্ছে 7, গ্রুপ হচ্ছে 3, এন্ড বাদ বাকি যেগুলো আছে ওগুলা সব হচ্ছে ডি ব্লক মৌল, বুঝছো? এই ল্যান্থেনাইড জি সিরিজ ভাইয়া। আর অক্টিনাইড সিরিজ হচ্ছে এফ ব্লক মৌল, এন্ড বাদ বাকি যারা আছে এরা প্রত্যেকটা হচ্ছে ডি ব্লক মৌল। এরা ডি, এরা এস, এরা হচ্ছে এস, এরা হচ্ছে ডি, এরা হচ্ছে পি, এন্ড এরা হচ্ছে এফ। তো এই জায়গায় যেটা লাগবে, এই জায়গায় কিন্তু আমাকে অবস্থান্তর মৌলের কথা যখন জিজ্ঞেস করবে, অবস্থান্তর মৌল মানে কিন্তু ডি ব্লক মৌল না, ডি ব্লক মৌলের আয়ন গুলা। সাপোজ আমার একটা ডি ব্লক মৌল হচ্ছে ফেরাম, এর আয়ন কোনগুলা, এর স্থিতিশীল আয়ন কোনগুলা? একটা হচ্ছে Fe2+, আর একটা হচ্ছে Fe3+। একটা হলো ফেরাস আয়ন, আর একটা হচ্ছে ফেরিক আয়ন। যদি ফেরাস আয়ন আর ফেরিক আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালটা আংশিকভাবে পূর্ণ থাকে, মানে পুরাপুরি পূর্ণ না থাকে। ডি অরবিটাল পুরাপুরি পূর্ণ মানে কি? D10। আংশিকভাবে জি পূর্ণ মানে এটা 1 থেকে 9 যে কোনো একটা ডিজিট থাকবে। অর্ধেক পূর্ণ মানেও আংশিকভাবেই পূর্ণ, শুধুমাত্র পুরাপুরি পূর্ণ থাকবে না, মানে 10 হবে না। যদি এদের ইলেকট্রন বিন্যাসের শেষে এরকম হয়, তাহলেই আমি একমাত্র এফি কে অবস্থান্তর মৌল বলবো। মানে আয়নের ইলেকট্রন বিন্যাস যদি এইরকম হয়, তাহলে আমি মৌলটাকে বলবো অবস্থান্তর মৌল, বুঝছো? তো আমি জি যদি ভাইয়া। ইলেকট্রন বিন্যাসে যাই, দেখো এফি এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা। এখন Fe2+ এর ইলেকট্রন বিন্যাস তাহলে কেমন হবে? আমি যখন Fe2+ এর ইলেকট্রন বিন্যাস করব, শেষ কক্ষপথ থেকে এই দুইটা ইলেকট্রন বের হয়ে যাবে, জি মানে থাকবে 3d6। ইলেকট্রন কিন্তু ঢুকে শক্তি দেখে, কিন্তু বের হয় কিন্তু একদম শেষ কক্ষপথ থেকে।
এটা মনে রাখবা। বুঝছো কি বলছি? জি ভাইয়া। ইলেকট্রন ঢুকবে হচ্ছে তোমার শক্তি দেখে, আউট বাউ নীতি ফলো করে, অন্য যেগুলো নীতি আছে এগুলো ফলো করে, কিন্তু বের হবে অলওয়েজ জি, একদম শেষ থেকে। শেষ এখানে যেমন কক্ষক, শেষ শেষ ইলেকট্রনটা কক্ষপথ। ডিতে আসছিল, কিন্তু ডি থেকে কিন্তু আগে বের হয় নাই, আগে বের হয়েছে ফোর থেকে, ফোর এস থেকে। তো ওই দেখো দুইটা ইলেকট্রন দিছে, এই দুইটা ইলেকট্রন দিয়ে দিছে, দিয়ে থ্রি ডি হয়েছে। দেন আমি যদি এফি থ্রি প্লাস এরটা দেখি, এটা হবে কি, থ্রি ডি ফাইভ। তাইলে এই যে আয়রনের দুইটা স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস, এরা তো হচ্ছে ডি ওয়ান থেকে নাইন হইলো, তাইলে আমি এটাকে বলতে পারবো এটা অবস্থান্তর মূল। বুঝতে পারছো? জি ভাইয়া। তো এটাই মেনলি ইয়া করতে চাই, তোমাকে যদি এক্সপ্লেন করতে বলে তখন তুমি হচ্ছে প্রথমত সংজ্ঞাটা লিখবা, যে ডি ব্লক মৌলের যেগুলার স্থিতিশীল আয়ন গুলার ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে, অর্থাৎ ডি ওয়ান টু নাইন ইলেকট্রন থাকে, তাদেরকে অবস্থান্তর মৌল বলে। দেন তুমি একটা উদাহরণ দিবা, উদাহরণ হিসেবে ফেরাস সবচেয়ে ভালো, কারণ এটা এটা হচ্ছে মনে থাকে। তো ফেরাস দিয়ে ধরো মানে ইয়া কি বলে, লোহার উদাহরণটা দিবা, এফি টু প্লাস এফি থ্রি প্লাস দেখাবা, দেন বলবা যে এফি টু প্লাস এন্ড এফি থ্রি প্লাসে ডি ওয়ান থেকে নাইন এর মধ্যে আছে, তো এফি কে আমি অবস্থান্তর মৌল বলবো। এভাবে লিখবা, বুঝছো? এখানে দেখো জি আবার ভাইয়া। বলছে যে ডি ব্লক মৌল কারা, থ্রি বি থেকে এইট পর্যন্ত। এইট এর মধ্যে আবার দেখো ক্লিয়ারলি বলে দিছে, এইট নাইন টেন এই তিনটা গ্রুপই হচ্ছে এইট এর মধ্যে আসে। টোটাল 41টা মৌল আছে হচ্ছে ডি ব্লকে। গুনো, দেখো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো, উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ। এগুলো কোথায়? ও, চৌত্রিশ, 10টি গ্রুপের থোরিয়াম সহ ধরছে না, থোরিয়াম সহ ধরছে, wait, কোথায়, থোরিয়াম হচ্ছে এই জায়গায়, এই যে এখানে বাদ গেছে, এটাকে তো ধরি নাই। তাহলে 36 37 38 39 40, এই জায়গায় 40টা, আর হচ্ছে এই থোরিয়ামটা নিয়ে 41টা। সো টোটাল ডি ব্লকে হচ্ছে 41টা মৌল আছে, এটা বলছে। দেন এখানে যেটা বলছে প্রথম অবস্থান্তর সিরিজ, এগুলো লাগবে না, এগুলো অত ইম্পর্টেন্ট নাই, সিরিজ গুলো অত ইম্পর্টেন্ট। তোমার এখানে জাস্ট বুঝতে হবে অবস্থান্তর মৌলটা কি। তোমাকে এখানে 2 মার্কসের প্রশ্ন করবে। সেম ভাবে এফ ব্লকে যখন আসবা, এফ ব্লক মৌল হচ্ছে, দেখো যে সকল গুলার সর্বশেষ কক্ষপথে এফ এ প্রবেশ করে তাদেরকে এফ ব্লক মৌল বলে। দেন এখানে অবস্থান্তর অন্ত অবস্থান্তর মৌল বলে একটা জিনিস আছে, ওটা হচ্ছে সেম অবস্থান্তরের মধ্যে মতোই, কিন্তু এফ ব্লকে। এফ 1 থেকে 13 থাকলে ওই মৌলগুলোকে অন্ত অবস্থান্তর বলি। ঠিক কাদের? এফ ব্লক মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস যদি এরকম থাকে তাহলে। তাহলে এফ ব্লক মৌল হচ্ছে কারা? এফ ব্লক মৌল হচ্ছে টোটাল 30টা, দেখো মোট 30টা। এরা কোথায় থাকে? এরা হচ্ছে ল্যান্থেনাইট সিরিজে এন্ড অ্যাক্টিনাইট সিরিজের ভিতরে থাকে, 15 15 30টা, এটা বলতে। দেন হচ্ছে, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এই জায়গায় পুরাপুরি না আবার, দেখো এই দুইটা ল্যান্থেনাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজে হচ্ছে মোট 30টা আছে, কিন্তু হচ্ছে 30টা এ ব্লক মৌল না। এ ব্লক মৌল কারা? দেখো এই 30টা থেকে তুমি যদি ল্যান্থেনাইট, অ্যাক্টিনাইট আর থোরিয়াম, যেটা আমার ডি ব্লকে ছিল, এই তিনটাই হচ্ছে আমার ডি ব্লকে ছিল। দেখো প্রত্যেকটারই শেষে ডি থাকে। দেখে এই তিনটা যদি তুমি বাদ দাও তাইলে আমার ইয়াটা দাঁড়াবে 27, মানে যেটা দাঁড়াচ্ছে এই জায়গায়, এই জায়গায় এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 আর 4, তাহলে এই 4 10-এ 40টা মৌল এফ ব্লক, ডি ব্লক, এই 40টা মৌল ডি ব্লক, সাথে এই থোরিয়ামটা ডি ব্লক, টোটাল 41টা মৌল হচ্ছে ডি ব্লক।
ইনক্লুডিং এই জায়গায় হচ্ছে তুমি ল্যান্থেনাইড আর অ্যাক্টিনাইডটাকে মানে এই প্রথম মৌল দুইটাকে ধরছো, বুঝছো? এই জায়গায় এই প্রথম দুইটাকে ধরছো আর সাথে থোরিয়াম, টোটাল 41টা হচ্ছে ডি ব্লক মৌল। এন্ড এই জায়গায় হচ্ছে 15 15 30টা ছিল, ওই 30 থেকে এই তিনটা বাদ দিলে টোটাল 27টা হচ্ছে এস ব্লক মৌল। এটা এখানে বলছে, বুঝছো? দেন এখানে আবার কিছু মনে রাখো বলতে, মৌলের সংখ্যা হচ্ছে ডি ব্লকের এত, ব্লা ব্লা ব্লা, এগুলো দেখবা প্রত্যেকটা করার পরে একটা কিছু বলছে, এখানকার সবগুলা লাগে না। যেমন তোমার ল্যান্থেনাইট সিরিজ কাকে বলে বলতে পারে, তুমি বলবা ষষ্ঠ পর্যায়ের ল্যান্থিনাইট থেকে লুটেশিয়াম পর্যন্ত এটাকে হচ্ছে বলে ল্যান্থিনাইট সিরিজ। সেমভাবে অ্যাক্টিনাইট সিরিজ কোথায় থাকে, অ্যাক্টিনাইট সিরিজ হচ্ছে অ্যাক্টিনিয়াম থেকে লরেনসিয়াম পর্যন্ত, অ্যাক্টিনিয়াম থেকে লরেনসিয়াম পর্যন্ত 15টি মৌলকে অ্যাক্টিনাইট সিরিজ বলা হয়। ল্যান্থিনাইট থেকে লুটেশিয়াম পর্যন্ত 15টি মৌলকে ল্যান্থিনাইট বলা হয়। এগুলা লাগবে না। ওকে, দেন হচ্ছে এই জিনিসটা আমরা আগে দেখছি, মৌলের অবস্থান কিভাবে বের করব। এস ব্লক মৌলের ক্ষেত্রে কিভাবে হয়, এস ব্লক মৌলের ক্ষেত্রে যতগুলা শেষ কক্ষপথে যতগুলা ইলেকট্রন বা এস অরবিটালে যতগুলা ইলেকট্রন থাকে, ক্ষেত্রে এস অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যাই তার গ্রুপ সংখ্যাকে নির্দেশ করে, আর এন এর ভ্যালুটা হচ্ছে পর্যায়। এস ব্লকেরটা একদম সিম্পল। পি ব্লকে যদি জি আসো, ভাই। পি ব্লকে হচ্ছে মাঝখানে 10টা ঘরের একটা গ্যাপ থাকে। সো পি ব্লক মৌলের ক্ষেত্রে এন এর যে ভ্যালুটা থাকে, এন এর ভ্যালুটা হচ্ছে পর্যায়ের শেষ কক্ষপথের মানে ওটা হচ্ছে আমার পর্যায় নাম্বার। আর গ্রুপ সংখ্যা কেমনে ঠিক করব, গ্রুপ সংখ্যা হচ্ছে আমাকে ওই শেষ কক্ষপথে যতগুলা ইলেকট্রন থাকে তার সাথে 10 যোগ করতে হয়। মনে পড়ে পি পি এর গুলা, এই যে 10 যোগ করতে হয়, এই যে মাঝখানে 10টা ঘরের গ্যাপ থাকে দেখে, টোটাল ইলেকট্রন +10। ডি ব্লকের ক্ষেত্রে কি করতে হয়, ডি ব্লকের ক্ষেত্রেও এন এর ভ্যালু তো প্রত্যেকটারই হচ্ছে শেষে যেটা থাকবে এটাই। জি এন্ড এই জায়গায় হচ্ছে আমার কিভাবে বের করব, এই জায়গায় যেটা করতে হয় শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যার সাথে আগের কক্ষপথের ডি এরটা যোগ করতে হয়, এই দুইটা যোগ করে তুমি যেটা পাবা ওইটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা, মানে 5 + 2 7, তো এটা গ্রুপ 7 আছে। এটা রুলস দেয়া আছে, যদি এস অরবিটালের আগে যদি ডি অরবিটাল থাকে তাহলে ডি এস অরবিটাল আর অরবিটালে এস যেটা হয় অরবিটাল। তুমি ডিরেক্টলি হচ্ছে এস এরটা দেখলেই হয়ে যাচ্ছে। পি জি অরবিটালে যেটা হয় তুমি হচ্ছে শেষ কক্ষপথে এটা +10 করো। ডি অরবিটালের ক্ষেত্রে তুমি ডি এরটা আর শেষেরটা দুইটা যোগ করো। আর জি এফ এরটা তোমাকে বের করতে দিবে না, কারণ এফ এর প্রত্যেকটা পজিশন তো তুমি জানোই। ল্যান্থেনাইট থেকে ল্যান্থেনাইট থেকে লুটেশিয়াম পর্যন্ত এদের অবস্থান হচ্ছে 6th পর্যায় আর গ্রুপ নাম্বার 3। আর লরেনসিয়াম থেকে অ্যাক্টিনাইট থেকে লরেনসিয়াম পর্যন্ত এরা হচ্ছে 7 নাম্বার পর্যায়, গ্রুপ 3। পজিশন এদের সেমই থাকে, বাট এটা তোমাকে দিবে না, তোমাদের ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট দিবে না। তোমাকে যদি অবস্থান বের করতে দেয় এটা নাম্বারে দিবে, and এটা দিবে হচ্ছে এগুলার মধ্যে কোনো একটা, তখন তোমাকে ওভাবেই বলতে হবে যে এভাবে বের করতে হয়। So, এক কথায় বলে দেন তোমাকে বের করে ফেলতে হবে, মানে অত বেশি লিখতে হবে না। মানে তোমাকে বের করতে বলছে, তোমাকে তো এক্সপ্লেইন করতে বলে নাই কেন হইলো। তো তুমি জাস্ট সিম্পলি বলবা যে পি অরবিটালের ক্ষেত্রে এটার সাথে এটা যোগ করতে হয়, দেন তুমি যোগ করে গ্রুপ আর পর্যায় নাম্বারটা বলে দিবা। দেন দেখো এই জায়গায় ছক থেকে মৌলের পর্যায় নির্ণয়, আমার উদ্দীপক গুলাতে এটা লাগে, দেখে এখানে দিছে যেখানে এক্স ওয়াই জেড এগুলো দেওয়া আছে। এখন তোমাকে বলছে মৌলগুলা বের করতে, এটার জন্য যেটা লাগে প্রথমত হচ্ছে এই প্রথম 30 40টা মৌলর না একদম পজিশন সহ মুখস্থ করা লাগে, মানে তোমাকে পারমাণবিক সংখ্যা মনে রাখা লাগবে অ্যাটলিস্ট জি 30টা। ভাই, তো এখানে দেখো মুখস্থ গ্রুপ আছে। 17, গ্রুপ 17 মানে হচ্ছে এটা কি, হ্যালোজেন। জি গ্রুপ 17 হ্যালোজেন মানে হচ্ছে কে 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 থাকবে, গ্রুপ 17-তে হ্যালোজেন থাকে, আর হ্যালোজেনের গ্রুপ 1 আর গ্রুপ 2 তে কেউ থাকে না, থাকে। না। দেখো হ্যালোজেন শুরুই হয় হচ্ছে কই থেকে, গ্রুপ 2 থেকে। গ্রুপ 1 এ কিন্তু কেউ থাকে না, গ্রুপ 1 এ শুধু হাইড্রোজেন আর হিলিয়াম থাকে। কি বলে, গ্রুপ না, পর্যায় 1 এ, সরি গ্রুপ বলতেছি কেন, পর্যায় 1 এ। গ্রুপটা 17। গ্রুপ 17 পর্যায় 1 এ কিন্তু ওর থাকে না। পর্যায় 2 তে এই জায়গায় হ্যালোজেনে কে থাকে, ক্লোরিন। তো এটা কি ক্লোরিন, মানে এটা তোমাকে বের করতে হবে আসলে। এটা যে ক্লোরিন এটা তোমাকে প্রুভ করতে হবে। দেন আগেরটা দেখো 16, 16 নম্বর গ্রুপ কার,
চ্যালকোজেন। জেডটা কি বলা যায়? তুমি মানে এটা আসলে অ্যানালাইসিস না করেও বলা যায়। তুমি পর্যায় সারণীতে তো গ্রুপ 3 নাম্বার পর্যায় পর্যন্ত তোমার সময় মুখস্থই আছে। জি ভাই। তো তুমি যদি ওভাবেই সিরিয়ালি যাইতে থাকো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তো এটা হচ্ছে অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এটা হচ্ছে কার্বন। বুঝছো কেমনে বের করছি? জি ভাই। সিরিয়ালি আছে তো, মাঝখানে দেখো 15 নাই, 15টা হচ্ছে নাইট্রোজেন। সেখানে কিভাবে বের করছে গ্রুপ নাম্বার দেখো, বিন্যাসটা ব্যাক ক্যালকুলেশন করে বের করতেছে যে ধরো এক্স এর এক্স এর হচ্ছে গ্রুপ নাম্বারটা আমি দেখলাম, পর্যায় নাম্বারটা আছে, গ্রুপ হচ্ছে আমরা জানি 14, 15, 16, এরা পি অরবিটালে, পি অরবিটাল না? জি। 14, 15, 16 এটা তো সবাই পি অরবিটাল। তো এদের শেষ কক্ষপথে ইলেকট্রন কতগুলো থাকবে? 14 - 10 মানে 4টা, 16 - 10 মানে হচ্ছে 6টা, 17 - 10 মানে 7টা। যে 10টা আমি যোগ করছিলাম ওই 10টা বাদ দিলে আমি শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে এটা বের করতে পারবো। মানে দেখো এর জি বিন্যাসে ভাই। কি হবে, এর এক্স এর যে বিন্যাসটা হবে, এক্স এর বিন্যাসে শেষ কক্ষপথে 2 থাকবে এন্ড পি থাকবে, রাইট? জেড এর যে জি ভাই। বিন্যাস আছে এইটার শেষেও 2 পি থাকবে। এখন আমাকে বিন্যাসটা রেডি করতে হবে, তাই না? তো এখন দেখো 2 পি, 2 পি এর তো একটা 2 এস ও আছে, সামনে একটা 1 এস থাকবে, এরও একটা 1 এস আছে, 2 এস আছে। তাইলে আমাকে 1 এস এ প্রথমে দুইটা ইলেকট্রন দিতে হবে, দেন 2 পি, 2 এস আর 2 পি মিলে টোটাল ইলেকট্রন কয়টা? 4টা। তাইলে এর কাছে দুইটা, এর কাছে দুইটা। সেম ভাবে এখানে 1 এস 2 ফিল করতে হবে আগে, দেন এর কাছে ইলেকট্রন আছে 6টা, মানে এখানে 2, এখানে 4। ঠিক আছে? তাহলে জি এখানে ভাই। এটা কি দাঁড়াইলো? ইলেকট্রন হচ্ছে টোটাল 8, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেন। এখানে ইলেকট্রন হচ্ছে 6, মানে এটা হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এটা হচ্ছে কার্বন। যে ইলেকট্রন বিন্যাস শেয়ার করে আমি বললাম এটা এই মৌল। দেখো এখানেও সেম ইলেকট্রন বিন্যাস গুলাই রেডি করছে, এর ইলেকট্রন বিন্যাস এরকম, এর ইলেকট্রন বিন্যাস এরকম, জাস্ট ব্যাক ক্যালকুলেশন করছে, কারণ পি অরবিটালের হচ্ছে আমি বুঝতে পারতেছি যে শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে টোটাল। তো ওই অনুযায়ী আমার পুরা হিসাবটা হচ্ছে, বুঝছো? জি ভাই। দেখো শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা ছিল +10 করে আমি বের করছিলাম, সেম -10 করছি। এন্ড 2p যেহেতু আছে, 2p এর একটা 2s ও থাকবে, 2s কে ফিল না করে তো তুমি 2p তে যাইতে পারবে না। সো 2s কে ফিল করতে দুইটা ইলেকট্রন দিছে, বাকি ইলেকট্রন 2p তে ঢুকছে। এভাবে ব্যাক ক্যালকুলেশন করে আমার ইলেকট্রন বিন্যাসটা করছে। সো এটা দেখবা, এখানেও সেম একই ভাবেই দিছে, এখানে আবার মিক্স করে দিছে। যেমন ধরো এটা হলো গ্রুপ 2, এটা দেখে বোঝা যাবে, এটা দেখে তুমি ডিরেক্টলি বলতে পারবা, বাট তোমাকে আবারও সেই ইলেকট্রন বানাইতে হবে। তুমি এগুলো মৌল আসলে মুখেই বলতে পারবা চাইলে, বাট হচ্ছে তোমাকে দেখাইতে হবে, ইলেকট্রন বিন্যাস করে দেখাইতে হবে। ওটা এখানে দেখাইছে, যেমন দেখো এটা ম্যাগনেসিয়াম ছিল, দেন তোমার এটা হচ্ছে ক্যালসিয়াম ছিল। এগুলো আইডেন্টিফাই করা এখানে একদম ব্রেকডাউন করে দেখাইছে, কারণ সিকিউতে তোমার এই জিনিসটা লাগবে। তোমাকে তো হচ্ছে ডিরেক্টলি মৌল দিবে না, দেখা যাবে ম্যাক্সিমাম জায়গাতে তোমাকে হচ্ছে এক্স ওয়াই জেড এভাবে ইয়ে করে। বুঝছো? জি ভাই। ঠিক আছে, এই জায়গায় কি বলছে, এই জায়গায় তো পুরাতন রোমান গ্রুপ আর নতুন হচ্ছে 1, 2, 3, 4 গ্রুপ নাম্বার এই ডিফারেন্সটা দেখাইছে। আর শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস গুলো দেখাইছে একদম 27 নাম্বার, 30, প্রথম 30টার জন্য। আচ্ছা ঠিক আছে, এখানে কি বলছে, একটি গ্রুপ, একটি মৌলের গ্রুপ 8 এবং পর্যায় 3 হইলে কি হবে? VA। আচ্ছা এটা এগুলো লাগবে না, MCQ। ওকে, এবার শুরু হবে মেইনলি ধর্মাবলী।
ধর্মাবলীগুলা এর আগেও আমরা কিছু এখন পর্যন্ত যেগুলো দেখলে এগুলো জাস্ট একদম স্পেসিফিকলি, ধরো এস ব্লক মৌলকে আমরা মৃৎ ক্ষার ধাতু, ক্ষার ধাতু বলতেছি, একদম জেনারেলাইজ কিছু, এত ডিটেলসে যাই নাই। এখন হচ্ছে আস্তে আস্তে গ্রুপ ওয়াইজ ডিটেলসে যাবে, দেন শেষে হচ্ছে আবার পর্যায় সারণীর ডান দিকে গেলে কি হবে, বাম দিকে গেলে কি হবে, এইভাবেই ডিটেলসে যাবে। দেন তোমার এই ধর্মাবলী পার্টটা শেষ হবে, ধর্মাবলী পার্ট শেষ হওয়ার পরে দেন ঢুকবে হচ্ছে তোমার এই রাসায়নিক বন্ধন, তারপরে তোমার সংকরায়ন, এই জিনিসগুলোর ভিতরে ওই পার্টটা এর পরে। তো ধর্মাবলী পার্টটা হচ্ছে আমরা ধরো ক্লাস 9-10-এ পড়ছি, বাট এখানে একটু একটু স্পেসিফিক হবে। তো প্রথমে আসো হচ্ছে এস ব্লক মৌলের বৈশিষ্ট্য। দেখো কি বলছে, এই ব্লকের হাইড্রোজেন আর হিলিয়াম ছাড়া প্রতিটি মৌলই হচ্ছে ধাতু এবং এদের রাসায়নিক সক্রিয়তা অনেক বেশি। কেন রাসায়নিক ধাতু ধাতু কেন, এটা জিজ্ঞেস করতে লাভ নেই, কারণ হাইড্রোজেন হিলিয়াম তো গ্যাস। এটা বাদ দিয়ে যতগুলা মৌল আছে এস ব্লকের মধ্যে এরা প্রত্যেকেই ধাতু, কিন্তু এদের হচ্ছে রাসায়নিক সক্রিয়তা বেশি। এটা কেন? রাসায়নিক সক্রিয়তা বেশি কেন? এটা জানি না ভাইয়া। হুম এটা জানি না ভাইয়া। আসলে বলো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, এইটা জানি না ঠিক। আচ্ছা, রাসায়নিক সক্রিয়তা বেশি, এটার কারণ হচ্ছে এস ব্লক মৌলগুলো কেমন হয়। এর হচ্ছে এগুলা দেখতে হচ্ছে এরকম হয়, ধরো এটা নিউক্লিয়াস, একটা জি। থাকতে পারে, ইলেকট্রন এখানে থাকে। ও, এটা ধরো এটা কাছে থাকে নিউক্লিয়াস, এই জন্য। এখানে ধরো একটা বা দুইটা আছে। তো শেষ কক্ষপথে যে ইলেকট্রন গুলো আছে এরা কাছে থাকে না, এরা একটু বেশি দূরে থাকে। মানে ও, ধরো এর তো এই কক্ষপথে 8টা আছে, জি পরে দুইটা একটু দূরে। এরকম ধরো আরো বড় মৌল যদি হয়, একদম শেষের দিকে যদি হয়, এর ধরো এখানেও এটাও পুরাপুরি ফিল আছে, এইটাতে যে দেখা যাবে একটা ইলেকট্রন আছে। তো এই ডিস্টেন্সটা অনেক বেশি। জি তো সে কি করে, এই ইলেকট্রনটার প্রতি তার কন্ট্রোল এরকম থাকে না। তো এই ইলেকট্রনটা খুব সহজেই আরেকজনের কাছে, মানে ধরো কেউ যদি চায়, ও সুন্দর মতো এসে ওকে ওই ইলেকট্রনটা দিয়ে দিবে, এন্ড এখানে একটা আয়নিক বন্ধন গঠন করবে। সেই জন্য বলতেছে এদের রাসায়নিক সক্রিয়তা অনেক বেশি, কারণ ও সহজেই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। বুঝছো, অতি সক্রিয়তার কারণে মৌলগুলোকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। তো এই মৌলগুলোকে প্রকৃতিতে মুক্ত অবস্থায়, মানে আলাদা, মানে একা হিসেবে পাবা না। তুমি ধরো সোডিয়ামকে তুমি একা হিসেবে পাবা না, কারণ অল্পতেই বিক্রিয়া করে ফেলবে। তুমি সোডিয়াম ধাতুকে রেখে দিবা, দেখবা হচ্ছে সোডিয়াম ধাতুকে নর্মালি রাখা যায় না। আমার যতটুকু খেয়াল আছে সোডিয়াম ধাতুকে হচ্ছে নর্মালি রাখা যায় না, এটাকে হচ্ছে কেরোসিনের ভিতরে ডুবায় রাখতে হয়। কেরোসিনের সাথে সোডিয়াম ধাতু কোনো বিক্রিয়া করে না। এটাকে নর্মালি রাখলে হচ্ছে ও হচ্ছে বাতাসের আর্দ্রতার সাথে বিক্রিয়া করে, and সোডিয়াম আর পানির বিক্রিয়া হচ্ছে আগুন ধরে যায়। মানে বিক্রিয়াটা এতই সক্রিয়, মানে তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়ে হচ্ছে ডিরেক্টলি পানিতে আগুন ধরে যায়। তুমি যদি সোডিয়ামের একটা টুকরাকে পানির মধ্যে ফেলো, দেখবে হচ্ছে পানিতে আগুন ধরে গেছে। তো অতি সক্রিয়তার কারণে মৌলগুলোকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, মুক্ত অবস্থায় পাওয়া যায় না। যোজ্যতা স্তরে নিউক্লিয়াসের আকর্ষণ কম হয়। দেখো, নিউক্লিয়াসের যোজ্যতা স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম হওয়ায় সহজেই এক অথবা দুইটি ইলেকট্রন ত্যাগ করে একযোজী অথবা দ্বিযোজী ক্যাটায়নে পরিবর্তিত হয়। মৌলগুলোর আয়নীকরণ শক্তি অনেক কম। আয়নীকরণ শক্তি এর অনেক পরে বলবে, কিন্তু হচ্ছে আয়নিকরণ শক্তির ব্যাপারে আমরা হচ্ছে সেদিন বলছিলাম। আয়নীকরণ শক্তি মানে হচ্ছে একটা পরমাণুর আয়ন হইতে যতটুকু শক্তি লাগে। কারণ আয়নটা হইতে পারে পজিটিভ আয়ন, হইতে পারে নেগেটিভ আয়ন। মানে আমি যদি পজিটিভ আয়ন তৈরি করতে পারি, ধরো আমি সোডিয়াম, আমি পজিটিভ আয়ন তৈরি করব কিভাবে, আমি একটা ইলেকট্রন দিলেই পজিটিভ আয়ন তৈরি হয়ে যাবে। এখন আমার একটা ইলেকট্রন দেওয়া কতটুকু সহজ, এটা ডিপেন্ড করবে আমার আয়নীকরণ শক্তির উপর। আমার যদি আয়নীকরণ শক্তি কম হয়, তাহলে কি হবে,
শক্তি, আমার আয়ন হইতে শক্তি কম লাগবে, তাহলে অল্প একটুতেই হচ্ছে আমি আয়নে পরিণত হয়ে যেতে পারবো। কিন্তু আমার আয়নীকরণ শক্তি যদি অনেক বেশি হয়, তাহলে হচ্ছে আমার আয়নে পরিবর্তিত হইতে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হবে, তখন আমার এত সহজে আয়নিত হইতে পারবো না। তো এর যেহেতু যোজ্যতা স্তরে ইলেকট্রন গুলার প্রতি ওইরকম কন্ট্রোল থাকে না, আকর্ষণটা অনেক কম হয়, দেখে ও সহজেই একটা অথবা দুইটা ইলেকট্রন দান করতে পারে, দান করে ক্যাটায়নে পরিণত হয়। And সহজেই ক্যাটায়নে পরিবর্তন হয়ে যাওয়া মানে সহজেই আয়নিত হয়ে যাওয়া, যার কারণে এর আয়নীকরণ শক্তিটা অনেক কম। তো গ্রুপ 1 আর 2 এর আয়নীকরণ শক্তি অনেক কম হয়। এরা হচ্ছে মোটামুটি সবগুলাই ধাতু, এদের সক্রিয়তা অনেক বেশি হয় কারণ অনেক সক্রিয়ভাবে বিক্রিয়া অংশগ্রহণ করে, and এদেরকে প্রকৃতিতে মুক্তভাবে পাওয়া যায় না। এগুলো জেনারেলাইজ বৈশিষ্ট্য, আরো আছে, বুঝছো তো এটুকু? জি ভাইয়া। দেন হচ্ছে বলছে দেখো আয়নীকরণ শক্তি কম হয়, এরা তীব্র বিজারক। এখন বিজারক কি জিনিস? বিজারক কি জিনিস? এটা পড়বা হচ্ছে সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 তে, জারণ বিজারণ। জারণ বিজারণ আগে পড়ছো? জারণ কাকে বলে? ভাইয়া বলো, বলো বলো, শুনতেছি। কথা শোনা যাচ্ছে ভাইয়া? শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, যেটা হচ্ছে জ্বালন হচ্ছে যেটা এক বা একাধিক ইলেকট্রন দান করে সেই বিক্রিয়াকে জ্বালন এক বলে। বা আর একাধিক বলা লাগবে না, জারণ হচ্ছে ইলেকট্রন দান করা, আর বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। গ্রহণ এটা গেল করা। জারণ আর বিজারণ। এবার বলা হচ্ছে জারককে আর বিজারককে। হ্যাঁ, কথা একটু মানে আটকে আটকে যাচ্ছে ভাইয়া। বললাম এবার বলো না, জারণ বিজারণ ঠিক আছে। জারণ হচ্ছে ইলেকট্রন দান করা, আর বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। এবার আমাকে বলো জারক কারা আর বিজারক কারা? ভাই, এই জায়গায় হিউজ একটা কনফিউশন ক্রিয়েট হয়। আচ্ছা আমি বলি, মানে ভাই জারক জারক হচ্ছে, হচ্ছে ইলেকট্রন হুম, বলো ইলেকট্রন বলো। গ্রহণ করে। আর মানে জারক ইলেকট্রন গ্রহণ করে আর বিজারক হচ্ছে ইলেকট্রন দান করে। মানে যে মৌল জারক, ইলেকট্রন গ্রহণ করে জারক হচ্ছে তাকে ইলেকট্রন গ্রহণ করে, হ্যাঁ ঠিক আছে, জারক ইলেকট্রন গ্রহণ করে। এটা এটা যেসব যেভাবে, মৌল বলো। যেসব মৌল ইলেকট্রন গ্রহণ করে সেগুলোকে হচ্ছে জারক জারক বলে। এখন আমি দুইটার মধ্যে রিলেট করি। জারক হচ্ছে নিজে বিজারিত হয় আর অন্যকে জারিত করে। মিলাও, কথা মিলাও। জারক নামটা হইছে অন্যকে কি করে এটার উপর ডিপেন্ড করে। জারক অন্যকে জারিত করে, মানে কি নিজে জারকের বিজারিত জন্য, হয়। জারকের জন্য অন্য একজন জারিত হয়, মানে অন্য একজন ইলেকট্রন দান করে। ধরো আমি জারক, আমার জন্য তুমি ইলেকট্রন দান করবা, তাইলে আমি, দেখো আমি জারক, আমার জন্য তুমি ইলেকট্রন দান করছো, মানে তুমি, তোমার জারণ হয়েছে, বাট জারক কিন্তু আমি, তাহলে তুমি কি? তুমি বিজারক। তোমার জন্য আমি যে জারক, আমার হচ্ছে বিজারণ হবে। জারক অন্যকে জারিত করে আর নিজে বিজারিত হয়, বিজারক অন্যকে বিজারিত করে আর নিজে জারিত হয়। বুঝছো? এটা এখন আমার লাগবে না, বাট যেহেতু কথাটা আসছে তাই আমি বললাম। তো নামকরণটা হয় হচ্ছে অন্যকে কি করে এটার উপর ডিপেন্ড করে। এটা আমরা পড়বো সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 যখন পড়বো তখন দেখবে এটা আরো ক্লিয়ার হবে। সেখানে এরা তীব্র বিজারক হিসেবে কাজ করে। বিজারক মানে কি? এরা ইলেকট্রন দান করে, দান করে। তাই না? বিজারকের কি জারণ হয়, তো এদের জারণ হয়, এই যে ইলেকট্রন দান করে। তো এরা তীব্র বিজারক। কেন? কারণ এরা খুব দ্রুতভাবে হচ্ছে ইলেকট্রন দান করতে পারে, অনেক তীব্রভাবে ইলেকট্রন দান করতে পারে, কারণ এদের আকর্ষণই থাকে না শেষ কক্ষপথে ইলেকট্রনের, খুব সহজেই দান করে, সেজন্য এরা তীব্র বিজারক হয়। বলছে এরা অনেক নরম এবং নমনীয় হয়, এদেরকে ছুরি দিয়ে কাটা যায়। এরা অনেক নরম এবং নমনীয় হয়, এদেরকে ছুরি দিয়ে কাটা যায়। এরা তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ঘনত্ব ডি অরবিটালের ওদের থেকে কম। এদের পাশে ডি অরবিটাল থাকে, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ডি অরবিটাল অপেক্ষা
কম হয়, এটা বলছে। দেন বলছে এরা হচ্ছে ডায়াম্যাগনেটিক এন্ড বর্ণহীন, এদের কালার থাকে না, এরা ডায়াম্যাগনেটিক হয়, এদের ম্যাগনেটিজম আছে। আহ দাঁড়াও। ওকে, সরি সরি, এদের ম্যাগনেটিজম, ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে ম্যাগনেটিজম নাই। কারণটা হচ্ছে এদের হচ্ছে ম্যাগনেটিজমের ইয়াটা সামনে যে আমরা দেখবো যে ডি অরবিটালের ইয়াগুলো যখন দেখবা, যে ডি অরবিটালে যদি হচ্ছে বিজোড় ইলেকট্রন থাকে তখন হচ্ছে এরা ম্যাগনেটিজম শো করে, আর বিজোড় ইলেকট্রন যদি কম না থাকে তাহলে হচ্ছে এরা ম্যাগনেটিজম শো করে না। এদের ডি অরবিটালই থাকে, ডি অরবিটালে মানে ইলেকট্রন থাকে না দেখে হচ্ছে এরা ডায়াম্যাগনেটিক হয়, এরা ম্যাগনেটিজম শো করে না, এরা বর্ণহীন হয়। দেন বলছে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ছাড়া মৌলের শিখা পরীক্ষার বর্ণ। শিখা পরীক্ষা হচ্ছে কোনটায় পড়ার কথা? চ্যাপ্টার 2 তে ছিল না শিখা পরীক্ষা? জি শিখা ভাই, পরীক্ষা চ্যাপ্টার চ্যাপ্টার 2 তে 2 ছিল না? ওখানে দেখবা, ওখানে জি ভাই। হচ্ছে লেখা ছিল যে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় আহ বর্ণ দেয় না, মানে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম বর্ণ দেয়, বাকিরা বর্ণ দেয় না, এরকম একটা লেখা থাকার কথা দেখবা ওই জায়গায়। আচ্ছা। তো হচ্ছে দেন এদের দেখো এস ব্লক মৌলগুলা, এস ব্লক মৌলগুলার কোনো কালার নাই, কিন্তু এস ব্লক মৌলগুলা যখন ডাইক্রোমেট, পারম্যাঙ্গানেট, ম্যাঙ্গানেট, ক্রোমেট এগুলা তৈরি করে, এগুলা হচ্ছে আবার দেখো এই লবণ ছাড়া এই মৌলগুলোর যৌগ সমূহ বর্ণহীন। মানে কি, মানে এস ব্লক মৌলগুলার কোনো কালার নাই, এস ব্লক মৌলের নর্মাল যৌগগুলার কোনো কালার নাই, বাট এস ব্লক মৌলগুলা যখন ডাইক্রোমেট, পারম্যাঙ্গানেট, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ম্যাঙ্গানেট, পটাশিয়াম ক্রোমেট, এই যে এই মৌলগুলার আবার কালার আছে, এরা আবার কালার শো করে, বাকি কারো কেউ কালার শো করে না। দেন হচ্ছে বলছে এরা প্রধানত আয়নিক হয়, এটা বোঝাই যাইতেছে এরা ইলেকট্রন দান করে, সো এরা আয়নিক হবে। দেন হচ্ছে এরা, এটা লাগবে না, ক্লোরিনের সাথে বা হ্যালাইডের সাথে বিক্রিয়া করে এরকম ধরো সোডিয়াম হ্যালাইড তৈরি করে, ক্যালসিয়াম হ্যালাইড তৈরি করে। দেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? হাইড্রাইড যৌগ তৈরি করে। অক্সিজেনের সাথে অক্সাইড তৈরি করে, নর্মাল জিনিস। এবার এদের হচ্ছে হাইড্রোক্সাইড গুলা কারা? এদের হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এরা কি পানিতে দ্রবণীয় হয়, এটা বলছে। দেন দেখো যেটা বলতেছিলাম, এই জায়গায় লিখছে যে এরা ক্ষার ধাতু সোডিয়াম, এরা অনেক বেশি সক্রিয়, যে এরা পানির সাথে বিস্ফোরণ সহ বিক্রিয়া করে। মানে এরা এতই সক্রিয় হয় যে এদের সাথে তুমি যখন পানি ডিরেক্টলি সংস্পর্শে আনবা, এরা হচ্ছে বিস্ফোরণ সহ বিক্রিয়া করবে। সোডিয়ামে বিস্ফোরণ হয় না, সোডিয়ামে আগুন ধরায় দেয়। এছাড়া বায়ুর উপাদান অক্সিজেন, পানি, কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে, তাই এদেরকে কেরোসিনের বা পেট্রোলিয়ামের মধ্যে সংরক্ষণ করা হয়। তো বিক্রিয়াগুলো এখানে দেখাইছে, সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে কস্টিক সোডা তৈরি করে। তুমি যদি সোডিয়ামকে উন্মুক্ত রাখো, ও পানির সাথে অথবা হচ্ছে অক্সিজেনের সাথে, যে কোনো তুমি ও যাকে পাবে তার সাথে বিক্রিয়া করে সোডিয়ামটা সোডিয়াম থাকবে না, ও অন্য কিছুতে পরিণত হয়ে যাবে, এটা বোঝাচ্ছে। সেই জন্য কি করা হয়, একে হচ্ছে কেরোসিনের মধ্যে রাখা হয় যেন আমার সোডিয়ামটা সোডিয়ামই থাকে। এখানে হচ্ছে মৌলগুলাকে আবার তুলনা করছে, খাওয়ার মৌল অনেক কিছুকে তুলনা করছে। ধরো গ্রুপ, দেখো এটা হচ্ছে আমার গ্রুপ গ্রুপ ওয়াইজ নামতেছে, কি বলে, এস ব্লক মৌল, এরা এস ব্লকের, এরা গ্রুপ নাম্বার 1, এরা হচ্ছে গ্রুপ নাম্বার 2। দেখো এই যে হাই লিনাকে এইচটাকে লিখে নেই, রুবি সাজালো ফ্রান্সে। দেন এখানে হচ্ছে আবার বিরিয়ানি মৌল, সবগুলো লিখছে। এগুলার পর্যায় চেঞ্জের সাথে সাথে ধর্মগুলা কিভাবে চেঞ্জ হচ্ছে এটা বলতেছে। দেখো পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে বাড়ে, আয়নিক ব্যাসার্ধ আস্তে আস্তে বাড়ে, আয়নীকরণ শক্তি যত নিচের দিকে হয় যায়, আয়নীকরণ শক্তি তত কমে। প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি, এগুলো কি জিনিস? প্রথম আয়নীকরণ শক্তি হচ্ছে শেষ কক্ষপথের একটা ইলেকট্রন বের হতে যতটুকু শক্তি লাগে, দ্বিতীয় আয়নীকরণ শক্তি হচ্ছে সেকেন্ড ইলেকট্রনটা বের হতে যে পরিমাণ শক্তি লাগে, এটা। তো এটা আস্তে আস্তে কমে, কারণ হচ্ছে যত আহ, পর্যায় বাড়তে থাকে তত কক্ষপথ বাড়তে থাকে, and কক্ষপথ বাড়লে শেষ শক্তি স্তরে ইলেকট্রন আর নিউক্লিয়াসের দূরত্ব বাড়ে, and দূরত্ব বেড়ে গেলে তোমার
কি অত সহজে বের হয়ে যাইতে পারে, তো আয়নীকরণ শক্তিটা কম হয়। দেন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেখো, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমতে থাকে আস্তে আস্তে, উপর থেকে নিচে আসলে ঘনত্ব বাড়তে থাকে। ঘনত্বটা ওইভাবে আমরা করি না পর্যায় সারণীতে। বিভবটা আমার এখানে লাগবে না, এটা হচ্ছে আমরা সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4 পড়বো। আমার যেটা লাগবে, আমার এই এই জিনিসগুলো মোটামুটি জানা লাগবে। সেম জিনিসগুলো এখানেও দেখবা, আয়নীকরণ শক্তি কমতে থাকে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমতে থাকে, এগুলা। ওকে, এস ব্লক মৌল আকরিক থেকে পাওয়া যায়, এগুলো লাগে না অত। এখানে জাস্ট এগুলো একদম ভ্যালু সহ লাগে না, এগুলো জাস্ট দেখার জন্য তোমার দিছে, তুমি জাস্ট কম্পেয়ার করে বুঝবা যে শক্তিগুলো আসলে কমতেছে। দেন হচ্ছে সেম ভাবে পি ব্লক মৌল। দেখো পি ব্লক মৌলে হচ্ছে আবারও যদি আসি, পি ব্লক মৌলে দেখো প্রথমে বলছে গ্রুপ 13 থেকে 17 এরা পি ব্লক মৌলের অন্তর্ভুক্ত। এদের অধিকাংশ মৌল তড়িৎ ঋণাত্মক হয়, মানে এদের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি থাকে। দেন বলছে ধাতব মৌলগুলো, ধাতব মৌল এবং গ্রাফাইট ব্যতীত মৌলগুলো তাপ এবং বিদ্যুৎ অপরিবাহী হয়। মানে এই পি ব্লক মৌলগুলোর মধ্যে ধাতব মৌল যারা আছে ওরা, আর গ্রাফাইট, কার্বনের একটা গ্রুপ গ্রাফাইট, এরা ব্যতীত বাকি যারা আছে এরা মোটামুটি তাপ এবং বিদ্যুৎ অপরিবাহী বা কুপরিবাহী হয়, পরিবহন করে না। এদের অধিকাংশ মৌল পরিবর্তনশীল জারণ সংখ্যা পরিবর্তন করে। পরিবর্তনশীল জারণ সংখ্যা মানে এদের জারণ সংখ্যা পরিবর্তন হয়। এগুলো হচ্ছে তোমরা তুমি হচ্ছে সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 তে যা দেখবে, তখন জারণ বিজারণ পড়বা, দেখবে হচ্ছে এটা পরিবর্তনশীল, এদের জারণ সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন এরা জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে, এরা জারক হিসেবেও কাজ করতে পারে, বিজারক হিসেবেও কাজ করতে পারে। দেন দেখবা এর মধ্যে এই পি ব্লক মৌলগুলোর মধ্যে দেখবা হচ্ছে আহ যৌগগুলা, ওটাকে কি বলে তোমার, আরে অপধাতুগুলো আছে দেখবা, অপধাতুগুলো আছে, মানে যারা ধাতুর মতো ব্যবহার দেখায়, আবার অধাতুর মতো ব্যবহার দেখায়। দেন বলছে এরা রঙিন ও বর্ণহীন দুইটাই হইতে পারে, দুই ধরনের যৌগ তৈরি করতে পারে। এরা সমযোজী যৌগ গঠন করে, বিপ্লক মৌলগুলা সমযোজী যৌগ গঠন করে, এটা বলতেছে অধিকাংশই সমযোজী মৌল গঠন করে, বাট সবাই না। ধরো পি ব্লক মৌলের মধ্যে তো আমার গ্রুপ 17, 18, 17 আছে, 18 আছে, এরা কি একটা বা দুইটা ইলেকট্রন এরা পেয়ে গেলে এরা কি আয়নিক যৌগ গঠন করে। বাট যারা গ্রুপ 13, 14, 15 আছে, এরা তো দেখা যায় 4-5টা ইলেকট্রন তো কেউ এদেরকে দিবে না, তখন এরা কি করে, এরা ইলেকট্রন শেয়ারে চলে যায়, তখন ইলেকট্রন শেয়ার করে এরা জিনিসটা করে। তো তারপরে দেখো এদের আয়নীকরণ শক্তির মান এস আয়নীকরণ শক্তির মান এস অরবিটাল অপেক্ষা বেশি। এদের আয়নীকরণ শক্তি এস অরবিটালের থেকে বেশি, এটা তো স্বাভাবিক, কারণ এস অরবিটালের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে একটা, আর এদের থাকে অনেকগুলা, এদের থাকে 6-7টা, 5টা 6টা করে। তাইলে এদের আকারটা তো ছোট হয়, না আকার ছোট হওয়া মানে কি, শেষ কক্ষপথে ইলেকট্রন গুলা তত বেশি আকর্ষিত থাকে, যত বেশি আকর্ষণ হবে আয়নীকরণ শক্তি তত বেশি হবে। জি ভাই। এদের এদের ধাতব অক্সাইড গুলো অম্লধর্মী হয়, যেমন ধাতব অক্সাইড গুলো দেখাইছে, উদাহরণ হিসেবে পটাশিয়াম পেন্টঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, ক্লোরিনের অক্সাইড। দেন বলছে আবার কিছু উভধর্মীয় হয়, এগুলো একদম করে দেখানোর কথা সামনে। দেন বলছে যে কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে এই আবার চলে গেল। দেখো এখানে বলছে যে কোনো পর্যায়ে যদি বাম থেকে ডান দিকে যাও, বাম থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পাইতে পারে, আকার হ্রাস পায়, এটা আমরা জানি। দেন হচ্ছে হ্রাস পেয়ে থাকে, অধাতব ধর্ম বৃদ্ধি পায়, এই জিনিসগুলো জেনারেলাইজ ভাবে বলছে। দেন হচ্ছে স্বভাবতই ধাতব মৌলগুলো সারণী বাম দিকের নিচের অংশে থাকে, এবং অধাতব মৌলগুলো ডান দিকের উপরের অংশে থাকে। মানে বলতেছে পর্যায় সারণীতে তুমি যদি তাকাও,
মানে ধাতব মৌলগুলো বলতেছে বামের দিকে থাকে, পি অরবিটালের কি বলে পি ব্লক মৌলের বামের দিকের মৌলগুলো মোটামুটি ধাতব হয় এবং ডানের দিকের মৌলগুলো হচ্ছে একটু অধাতব হয়, এটা বলছে। দেন অপধাতু হিসেবে এখানে হচ্ছে পাঁচটা দেখাইছে, বাট অপধাতু কয়টা, 6টা আর 7টা, এটা আমি তোমাকে দিবনি, এটা আপডেটেড, এটা আপডেটেড না, এটা আপডেটেড না, এটা চেঞ্জ হবে। দেন হচ্ছে তোমার আর কি বলছে, স্পেশালাইজ ভাবে কিছু জিনিস বলছে, বাট এগুলো লাগবে না। দেন দেখো এখানে আবারও তুলনা করছে, ঘনত্বটা আমার লাগবে না। পারমাণবিক সংখ্যা কিভাবে চেঞ্জ হয়, পারমাণবিক আকার আস্তে আস্তে কি বাড়ে না কবে, যত উপর থেকে নিচে যাবা পারমাণবিক আকার কমতে কি বাড়বে না, আরে বাড়বে, উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বাড়ে। পারমাণবিক ব্যাসার্ধ আয়নিক ব্যাসার্ধ দুইটাই বাড়ে। আয়নীকরণ শক্তি কি হয়, আস্তে আস্তে উপর থেকে নিচে যদি যাও, দেখো উপর থেকে নিচে গেছে, উপর থেকে নিচে গেলে জি, একটা করে কক্ষপথ বাড়ে, আর কক্ষপথ বাড়লে আয়নীকরণ শক্তি কি কমতে থাকে, কমে। দেখো কমছে। দেন হচ্ছে আহ তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতাও আমরা পড়ছি, এটা স্পেসিফিকলি আবার সামনে পড়বো, এখানে জাস্ট বোঝানোর জন্য একবার ইয়া করছে। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উপর থেকে নিচে গেলে কমে, এটা বলছে। সেম ভাবে গ্রুপ 14 জন্য বলছে, এটা ছিল হচ্ছে গ্রুপ 13 জন্য, এটা গ্রুপ 14 জন্য। 14 গ্রুপ মানে স্পেসিফিকলি হচ্ছে গ্রুপ ওয়াইজ ওয়াইজ ধরতেছে। গ্রুপ 13তে হচ্ছে এই মৌলগুলা থেকে আকরিক আসে, অত অত ক্লিয়ারলি এখানে আর কিছু বলে নাই। গ্রুপ 14 এর কথা বলছে, গ্রুপ 14তে কার্বন সিলিকন এগুলা থাকে। গ্রুপ 13তে হচ্ছে কারা থাকে দেখায় নাই যদিও। সো গ্রুপ 14তে হচ্ছে এই আকরিক গুলা থেকে আসে, এগুলো অত ইম্পর্টেন্ট না আপাতত। দেন হচ্ছে বহুরূপতা, এরা হচ্ছে বহুরূপী হইতে পারে, এদের অনেকগুলা রূপ থাকতে পারে, যেমন কার্বনের একটা রূপ হচ্ছে হিরক, একটা রূপ হচ্ছে গ্রাফাইট। দেন হচ্ছে গ্রুপ 15, গ্রুপ 15তে এরা থাকে। গ্রুপ 15 এইটা ইম্পর্টেন্ট যে বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন থাকে, আর 20% সম্ভবত অক্সিজেন থাকে, আর বাকি গ্যাসগুলো হচ্ছে অন্য 1% না 2% থাকে। দেন বলছে এরাও বহুরূপতা ইয়া করতে পারে, যেমন শ্বেত ফসফরাস, লোহিত ফসফরাস। এগুলো জেনারেলাইজ কথাবার্তা, এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। মানে এখানে জাস্ট এদের বহুরূপিতার পিবক মৌলগুলোর অনেকগুলা রূপ থাকে, কারণ এরা হচ্ছে পরিবর্তনশীল যোজনী প্রকাশ করে, তো এদের আলাদা আলাদা রূপ থাকতে পারে। ওই রূপগুলোর ব্যাপারে এখানে বলছে, যেমন সালফারের দানাদার সালফার, অদানাদার সালফার, তরল সালফার, এগুলোর মধ্যে আবার বলছে আলফা, বিটা, গামা। সো এগুলাই। দেন দেখো বলছে এস আর পি ব্লকের কিছু কতিপয় ধর্ম, এগুলাকে আবার হচ্ছে ইন্টার রিলেট করবে এই জায়গায়। সো এটা আমরা আজকে দেখবো না, আমরা হচ্ছে আজকে এস ব্লক আর পি ব্লকের এগুলো জেনারেলাইজ জিনিস ছিল, এগুলো দেখলাম। নেক্সট দিন হচ্ছে আমরা এই জায়গা থেকে শুরু করে আমরা ট্রাই করব হচ্ছে এই পর্যায়বৃত্ত, ট্রাই করব হচ্ছে পর্যায়বৃত্ত একদম জেনারেলাইজ যে ধর্মগুলা, এগুলো হচ্ছে শেষ করার ট্রাই করব। দেন আমরা যাব হচ্ছে বন্ধনে। তো নেক্সট দিন হচ্ছে এর মাঝখানে হচ্ছে অনেক সংকরায়ন রিলেটেড কথাবার্তা আছে, এগুলো হচ্ছে আমরা সংকরায়ন পড়ে দেন আবার ব্যাক এসে পড়বো, কারণ এগুলা ডিরেক্টলি মানে অগোছালো তো বই, তোমার মাঝখান দিয়ে হুটহাট কথা শুরু করে দিছে, তো এগুলো ডিরেক্টলি বুঝবা না। আগে হচ্ছে আমরা বৈশিষ্ট্যগুলা দেখবো, দেন আমরা বন্ধনগুলা দেখতে দেখতে যখন হচ্ছে আমরা সংকরায়নে ঢুকবো, তারপরে হচ্ছে আমরা এই জিনিসগুলা দেখবো, যে কিভাবে কিভাবে সরল রৈখিক কি জিনিস, সমতলীয় বর্গাকার কি জিনিস, এই জিনিসগুলো তারপর দেখবো। তো আজকে এইটুকুই। তুমি আচ্ছা, হচ্ছে কালকে পড়বা? কালকে কখন ভাইয়া?